বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল যে সরকারটাই ডক্টর ইউনূস সরকার। দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি খান মনিরুজ্জামান। বাংলাদেশে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। ঠিক তারই বিপরীতমুখী অবস্থানে রয়েছে বৃহৎ যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি সহ তার শরিক বেশ কয়েকটি দল। আমরা জেনে নেব ভোটারদের কাছ থেকে, জনতার কাছ থেকে তারা কোন পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, পিআর পদ্ধতি না পূর্বের পদ্ধতি। ব্যাপারটা হচ্ছে ধরেন পিআর পদ্ধতি তো খারাপ না, আমরা দেখছি যে বিভিন্ন দেশে হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা চালু আছে। তবে আমাদের দেশের মানুষের যে অবস্থা, যে মানুষ যদি বুঝতে না পারে, শিখতে না পারে, মানুষ যদি না জানে যে আসলে তার এই ভোটটা কোথায় যাইতেছে, কীভাবে যাইতেছে, এই আলোচনাগুলো রেখে আবার ধরেন এই যে প্রথম কক্ষ বিশিষ্ট, দ্বিতীয় কক্ষ বিশিষ্ট এইসব আলোচনাকে সরাসরি পিআর পদ্ধতি নির্বাচন হলে সংবিধানে সংসদে একটা ব্যালেন্স হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে পিআর পদ্ধতি যদি হয় তবে মানুষের একটা যেই সংখ্যাটা অনুপস্থিত থাকে, আমরা বিভিন্ন সময় দেখছি যে একটা বড় একটা অংশের ভোটের মানুষ যারা তাদের প্রতিনিধি সংসদে থাকে না, সেই সুযোগটা তারা পাবে। আমরা সেটা খুব একটা খারাপভাবে দেখি না, ভালোভাবেই দেখতেছি পিআর পদ্ধতি। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমাদের দেশে নির্বাচনটা কেমন হয়, যে টাকার মাধ্যমে নির্বাচন হয়, টাকা একটা বেশি শক্তির ব্যবহার হয়। যদি পিআর পদ্ধতি হয় বা সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে এই টাকার খেলার মার্সেল পাওয়ার সেটা হচ্ছে বন্ধ থাকবে এবং তারা ভোট দিবে সর্বোচ্চ মার্কায় এবং প্রার্থীকে দলকে। সেই জায়গা থেকে যদি অন পার্সনকে ভোট পায়, সেও সংসদে 3টা আসন পাইতে পারে বা পাবে, এরকম একটা কথা আমরা শুনতে পাইতেছি। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতি সমর্থন করছি। দেখেন, বাংলাদেশের যে পরিচালিত নির্বাচন ব্যবস্থা তাতে পিআর পদ্ধতি, বিশেষ করে আমরা নতুন ভোটার হিসেবে বা ছাত্র হিসাবে আমরা পিআর সম্পর্কে অবগত ছিলাম না, কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে পিআর পদ্ধতি চাচ্ছে। তো তাদের পিআর পদ্ধতি চাওয়ার পর থেকে পিআর পদ্ধতি নিয়ে বেশ ব্যক্তিগতভাবে কিছু গবেষণা করলাম, যেটা আমার কাছে বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি আদর্শিক মনে হয় না। কেননা দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করতেছে, আর সেই পিআর পদ্ধতিতে যে নির্বাচন হয়, এটা একটা নতুন একটা দল নিবন্ধন পেল, তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, ধরেন একটা আসন পেল, তারা ওই একটা আসনের তাদের কিন্তু টেন্ডেন্সি থাকবে বা চিন্তাধারা থাকবে, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় বা যেইখানে আর্থিক লেনদেন তারা লাভবান হয় বা তাদের সংগঠনের জন্য যেটা লাভবান হয়, তারা কিন্তু সেই দিকে মুভমেন্ট করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই নতুন দল যে ওই মন্ত্রণালয়টা যে তারা দখলে নেওয়ার চেষ্টা করবে, আরেকটা সংগঠন ওইটা নেওয়ার চেষ্টা করবে বা আরেকটা দল ওইটা নেওয়ার চেষ্টা করবে, দেখবেন তখন বাংলাদেশে একটা অস্থিতিশীল আবার একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাংলাদেশে জানি না ওই রকম সিস্টেম হতে পারে কিনা, একটা দল এমন হতে পারে ধরেন 50টা সিট পেলো, আরও একটা দল 50টা সিট পেলো, তখন এই দেশে তখন কিভাবে একটা সরকার প্রধান নির্বাচন করবে। তখন এমনও হতে পারে যে দুইটার ভোটের মাধ্যমে বা দুইটার সমন্বয়ে একটা সরকার গঠন করলো, কিন্তু সেই সরকার কিন্তু অতটা শক্তিশালী হবে না। এই দেখতেছেন যে ডক্টর ইউনূস সরকার অনেক ছাত্ররা দাবি করে ছাত্রদের সরকার, জনগণ দাবি করে জনগণের সরকার, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল যে সরকারটাই ডক্টর ইউনূস সরকার। শিক্ষার্থী ভাইয়েরা বা ধরতে পারেন আমরাই যে আন্দোলন করতেছি, আজকে যে লাশ নিয়ে যে রাজনীতিটা যা হচ্ছে, যে প্রশাসন যেটা করলো, সরকার যেটা করলো বা এই শিক্ষা উপদেষ্টা যেটা করলো, সেটা আমাদের জন্য আমরা মর্মাহত হয়েছি, এই বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে। বাংলাদেশের পরিস্থিতিতে পিআর পদ্ধতি একটি উপযুক্ত, কারণ গ্রহণযোগ্য পদ্ধতি। কারণ এদেশে অধিকাংশ যে রাজনীতি, এটা মনে করেন যে 30 থেকে 40% যে ভোটাররা আছে, মনে করেন একটা রাজনীতি দল পেয়েছে, তখন তারা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে তারা একটা মনে করেন যে হিউজ পরিমাণ আসন পায়। কিন্তু অন্যান্য 25 থেকে 26% যে ভোটটা পাইছে, সে তার তুলনায় খুব কম পরিমাণ আসন পায়। সে 20 থেকে 40টা বা 30 আসন পায়, কিন্তু ওই দিক থেকে যে 30-40% যে ভোট পাইছে, সে হয়েছে যে 100-150 আসন পায়। এক্ষেত্রে যে নেতা, এই ক্ষেত্রে ওই যে 40% কয় তারা হয়েছে অধিকাংশ সময় তারা স্বৈরাচারী পন্থা অবলম্বন করে অন্য যে রাজনৈতিক দলগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা করে। আর যদি পিআর পদ্ধতি হয় তাহলে অন্যান্য ছোট দলগুলো তাদের এই আসনগুলো পাবে, এমনকি সর্বনিম্ন যে দলটা, যে সেই দলটাও হয়েছে যে একটা আসন পাওয়ার সম্ভাবনা থাকে। তখন হচ্ছে যারা সরকার গঠন করবে, তারা এরকম পরবর্তীতে স্বৈরাচারী পন্থা অবলম্বন করতে পারবে না।